কালো হওয়াটা কি আমার দোষ? বলো বাবা, বলো দিদি। বিধাতা যদি আমাকে এরকম করে বানিয়ে থাকে তাহলে আমার কি দোষ? আর যতই হই না কেন বাবা, আমি তো তোমার সন্তান আর তোমার বোন দিদি। কেন আমাকে প্রতি ঘন্টায় ঘন্টায় অপমান করো তোমরা? কেন? বাবা দিদি, তোমাদের কাছে রূপের কি এতই দাম যে আমার মতো একটা কালো মেয়েকে তোমরা কোনো গুরুত্বই দাও না? কালো মানুষ হওয়া অপরাধ নয়, কিন্তু তুই হচ্ছে জমিদারের কন্যা। জমিদারের কন্যাকে সুন্দরী মানায়। আমার কামিনী হচ্ছে আমার একমাত্র মেয়ে হওয়ার যোগ্য, আর তুই আমার অযোগ্য একটা মেয়ে। আমাদের পরিবারের সবাই অনেক সুন্দর, শুধু তুই ছাড়া। তুই এই জমিদার বাড়ির একমাত্র অভিশাপ, বুঝেছিস? অভিশাপ তুই। না হলে কেন সবাই সুন্দর আর তুই কেন এমন কুৎসিত? বাবা, তুমি একদম ঠিক কথা বলেছ। জমিদারের কন্যা শুধু আমাকেই মানায়, ওর মতো কালীকে নয়। আর বাবা, আমি গোপন সূত্রে খবর পেয়েছি যে গ্রামের মানুষজন আমাদের নামে কি বলে বেড়ায়। সবাই শুধু বলে এই মেয়ে তো জমিদার মেয়ের হওয়ার কোনো যোগ্যতাই নেই। এই কালীর কালী, মরে যেতে পারিস না কোথাও পড়ে? তাহলেই তো লেটা চুকে যায়। এত কথাও তোর শুনতে হয় না, আর আমাদেরকেও না। তোর জন্য কি এই জমিদার বাড়ির মান সম্মান সব ধুয়ে মুছে যাবে? বাবা, আমি তোমার একমাত্র মেয়ে ছিলাম, সেটা তোমাদের ভালো লাগেনি। ওকে কেন জন্ম দিতে গেলে তোমরা? জমিদার বাড়িটাকে নোংরা করে দিল ওই মেয়ে। বাবা, দিদি তো একদম ঠিক কথাই বলেছে। কেন আমাকে জন্মের সময় মেরে ফেললে না? তাহলে তো তোমাদের এত কষ্ট আর মানুষের কথা কখনোই শুনতে হতো না। আমি জানতাম সন্তান তো সবাই সমান, সে সুন্দরী হোক অথবা কালো। কিন্তু আমি এটা জানতাম না যে নিজের পরিবারের মানুষকে সহ্য করতে পারে না শুধুমাত্র গায়ের রঙের জন্য। আমাকে উঠিয়ে নাও বিধাতা, উঠিয়ে নাও। তোকে বিধাতা কোনো দিনও উঠিয়ে নেবে না। নিজে উঠে যেতে পারিস না? তোর মুখটা দেখলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আর আমার মতো সুন্দরীর তো ওই রকম বড়লোক জমিদারের কাছে বিয়ে হবে। তোকে কে নেবে? সব জমিদাররাই চায় তাদের স্ত্রী যেন অনেক সুন্দরী হয়, ঠিক আমার মতো। তাদের তো বই যাবে তোর মতো একটা কালীকে বিয়ে করতে। তোর তো বিয়ে হবে ওই রকম একটা দিনমজুরের সাথে। একবেলা খেতে পারবি, আরেক বেলা খেতে পারবি না। দিদি, আমার কপালে যা আছে তাই হবে। মানুষ তো আর কপাল নির্ধারণ করতে পারে না। তবে বিধাতা যদি আমার জোরে একজন দিনমজুরের সাথে মিলিয়ে থাকেন তবে তাই হবে, এতে তো কারো হাত নেই। তবে দিদি, আমি তোমার জন্য সবসময় অনেক প্রার্থনা করি তোমার মতো সুন্দরী মেয়ের যেন ওই রকম বড়লোক একজন জমিদারের কাছে বিয়ে হয়। তুমি দেখো দিদি, জীবনে অনেক সুখী হবে। আমার যত সুখ আছে সবকিছু যেন ঈশ্বর তোমাকে দান করে, আর সবার দুঃখ যেন আমার দুঃখের সাথে মিলিত হয়, এটাই আমি চাই। শোন, এখানে যাত্রাপালার নাটক চলছে না। এখানে এত আধিক্যতা দেখাতে হবে না তোর। আমার মেয়ের ওইরকম বড়লোক একটা জমিদারের কাছে বিয়ে হবে। তুই তোর চিন্তা কর, আর পারলে নিজের একটু যত্ন নিস। এই কালো চামড়াটাকে একটু সাদা করার চেষ্টা করিস। আর কথা আমার নাক কাটবি তুই মানুষের সামনে। কিছুদিন পর যখন আমার মেয়ের পাত্রপক্ষ আসবে তখন তোকে যদি দেখে তাহলে আমার মান সম্মান সব যাবে। তোমার মান সম্মানের কথা চিন্তা করি তো বাবা আমি জমিদার বাড়ি থেকে কখনোই বের হই না। নিজেকে সবসময় চার দেয়ালের মধ্যেই গুটিয়ে রাখি। আমি কালো ছিলাম বলে আমার কোনো কষ্টই ছিল না, কিন্তু আমার কষ্ট হচ্ছে তোমাদের মনের মধ্যে আমি কখনোই জায়গা করে নিতে পারিনি। তুই আমাদের মনের মধ্যে কখনো জায়গা করে নিতেও পারবি না, বুঝেছিস? কারণ আমার বাবার মায়ের মনে তোর মতো কালির কোনো জায়গা নেই। যা যা, এখন নাটক বন্ধ করি, আমাদের চোখের সামনে থেকে দূর হ, বিচ্ছিরি মেয়ে একটা। ঠিক আছে দিদি, ঠিক আছে বাবা, আমি এখান থেকে চলে যাচ্ছি। এখন থেকে তোমাদের সামনে খুব কম আসার চেষ্টা করব। আমার মতো অলক্ষী মেয়ের সাথে তোমাদের সম্পর্ক যত কম রাখবে ততই তোমাদের মঙ্গল হবে। বিধাতা, আমার মতো এরকম একটা কুৎসিত মেয়ের জন্ম আর কারো ঘরে তুমি দিও না। আমার এই রূপের জন্য আমার পরিবার, আমার বাবা মা বোন কেউই মানুষের কাছে মুখ দেখাতে পারে না।
তুমি তো সবই জানতে আগে থেকে বিধাতা যে আমার ভবিষ্যৎটা এরকম হবে, তবে কেন আমাকে পৃথিবীতে পাঠালে? জন্মের পর থেকেই মানুষের অবহেলায় বড় হয়েছি। আমার দিদিকে যখন আমার মা বাবা ভালোবেসে ডাকে তখন আমার খুবই কষ্ট হয়। কেন বিধাতা, কেন আমার মা বাবা আমাকে ভালোবেসে ডাকতে পারে না কেন? তবে আমি সবসময় প্রার্থনা করি সকল ব্যথা যন্ত্রণা দুঃখ যেন আমার কপালেই হয়। তাদের জীবন, তাদের সব স্বপ্নগুলো তুমি পূরণ করো বিধাতা, আর সবসময় তাদের ভালো রেখো। ভালো মানুষের কোনো মূল্য নেই পৃথিবীতে, সবসময় সৌন্দর্যের জয় জয়কার। সকাল থেকে না খেয়ে আছি, এখন পর্যন্ত কেউই আমাকে বলেনি যে দুটো খা। আমি কি এতটাই অবহেলার পাত্রী? আমি কি এতটাই নিচু? ছোট মালকিন, আপনি তো সকাল থেকে কিচ্ছুটি খাননি। এভাবে না খেয়ে থাকলে তো আপনি অনেক অসুস্থ হয়ে পড়বেন। চলুন মালকিন, আপনি কিছু খাবেন, চলুন। দয়া করে আমার কথাটি শুনুন মালকিন। আমি খাইনি, তোমাকে এই কথা কে বলেছে? আর তোমাকে কে পাঠিয়েছে আমার কাছে? সত্যি করে বলো না। না ছোট মালকিন, আমাকে কেউই পাঠায়নি, আমি নিজে থেকেই এসেছি। সকালে যখন সবাই একসাথে খাবার টেবিলে বসে খাবার খেলো তখন আপনাকে আমি দেখতে পাইনি, তাই আমি নিজ থেকেই এলাম আপনাকে নিয়ে যেতে। দয়া করে আমার কথাটি শুনুন ছোট মালকিন। হায় রে বিধাতা, তোমার কি লীলা খেলা! যেখানে আমার মা বাবা বোনই আমাকে খাবার খেতে ডাকেনি, সেখানে তুমি কেন এলে আমার জন্য? আমার মতো একটা কুৎসিতের সাথে কেনই বা কথা বলো? কে বলেছে ছোট মালকিন যে আপনি কুৎসিত? শুধু গায়ের রং উজ্জ্বল হলেই সুন্দর হওয়া যায় না, মনের সৌন্দর্যই প্রকৃত সুন্দর। যখন আমার স্বামী মারা গেল, ছোট বাচ্চাটাকে নিয়ে একা হয়ে গিয়েছিলাম, তখন তো আপনি আমাকে অনেক সাহায্য করেছিলেন। নিজে না খেয়ে ওই খাবারটা আমার বাচ্চাকে দিয়েছিলেন। আপনি যেরকম দয়ালু তেমনই নিরহংকারী। আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। আসলে তুমি আমাকে হাসালে গো, হাসালে। যেখানে তুমি জমিদারের একজন কাজের লোক হয়ে আমার কথা এতটা চিন্তা করো, সেখানে দেখো আমার জন্মদাতা, আমার জন্মদাত্রী, আমার নিজের মায়ের পেটের বোন আমার কথা একটুও চিন্তা করে না। তবে তোমার প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ যে তুমি আমাকে এত ভালোবেসে মনে রেখেছো। এখান থেকে চলে যাও তুমি, না হলে বাবা মা বোন কেউ দেখলে আবার অনেক রাগ করবে। ছোট মালকিন, আপনি একদম মনে কষ্ট পাবেন না। ছোট মালকিন, একটা কথা সবসময় মনে রাখবেন যে ভালো মানুষ আর দয়ালু মানুষের সবসময় জয় হয়। আপনার জীবনে অনেক সুখ হবে, একদিন দেখবেন অনেক সুখ হবে। আপনার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। এখন চলুন ছোট মালকিন, কিছু খাবেন, চলুন। তোমার মতো যদি সবাই এভাবে চিন্তা করত তাহলে সবাই আমাকে ভালোবাসতো। আমার এখন একটু ভালো লাগছে, কারণ কেউ তো আছে যে আমাকে একটু সান্ত্বনা দিয়েছে। তোমার কথা আমি ফেলবো না, চলো আমি এখন খাবো। অনেক ধন্যবাদ আপনাকে ছোট মালকিন, যে আমার মতো এরকম নগণ্যের কথা আপনি শুনেছেন। কি গো, এখনো তুমি কিছু বলছো না যে? এতক্ষণ এভাবে চুপ করে থাকলে কোনো সমস্যার সমাধান হবে কি? চিন্তা তো আমারও কম না, আমরা কি জবাব দেব পাত্রপক্ষকে? আর পাত্র তো যেমন তেমন নয়, নবাবপুরের একমাত্র জমিদারের ছেলে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গিন্নি। যখন জমিদারের ছেলে আমার বড় মেয়েকে দেখতে আসবে, তখন আমরা বলবো ছোট মেয়ে হচ্ছে আমাদের কাজের লোক। ওর পরিচয় না দিলেই সব থেকে ভালো হবে, না হলে বিশাল ঝামেলায় পড়ে যাব। বাবা, তুমি কি এমনিতেই জমিদার হয়েছো? তোমার মাথায় তো দেখা যায় অনেক বুদ্ধি। এটাই ভালো হবে সব থেকে। ওর পরিচয় এখন থেকে আমাদের কারোরই দেওয়ার দরকার নেই। এই মেয়ের জন্ম নেওয়ার পর থেকেই আমার চিন্তা শুধু সবসময় মাথায় ঘোরে। কোথাও চলে যেতে পারে না, আর ভালো লাগে না। একদম তুমি ঠিক কথাই বলেছ। ওর জন্য আমাদের বড় মেয়ের কত দুর্নাম। আমরা সবাই তো অনেক সুন্দর, কিন্তু ওই কালী যে কোথা থেকে জন্মালো সেটাই বুঝতে পারছি না।
আগে যদি জানতাম এরকম একটা মেয়ে আমার পেট থেকে জন্মাবে, তাহলে পেটেই ওকে মেরে ফেলতাম। আমার বড় মেয়ের তো জমিদারের ছেলের কাছে বিয়ে হবে, আর ওই মেয়েকে যে কে বিয়ে করে নেবে সে চিন্তায় আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমার মনের কথাটাই তুমি মুখ থেকে কেড়ে নিলে। জানি না গো, জানি না কোন পাপ যে করেছিলাম যার জন্য বিধাতা আমাদেরকে এই শাস্তি দিচ্ছেন। ইচ্ছে করে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে ওকে মেরে ফেলি। মরে যেতে পারে না কোথাও পড়ে, আর ভালো লাগে না ওর কাহিনীগুলো। অপেক্ষা করো গিন্নি, অপেক্ষা করো, ওকে তাড়াতাড়ি এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। সব সমস্যার সমাধান গোড়া থেকেই উপড়ে ফেলতে হবে। যত তাড়াতাড়ি পারো এই জমিদার বাড়ি থেকে ওকে তাড়ানোর ব্যবস্থা করো। ওর ঝামেলাগুলো আর নিতে পারছি না, মরেও যায় না কোথাও পড়ে, আর আমি সহ্য করতে পারি না ওকে। ছি 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 ছি, কি যে জন্ম দিলাম নিজেই জানি না। আমার নিজের কানকেই নিজে বিশ্বাস করাতে পারছি না। আজ আমি কি শুনলাম নিজের কানে? আদৌ কি তারা আমার নিজের পিতামাতা? সত্যি কি তারা আমাকে জন্ম দিয়েছিল? না 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 না, এ কখনোই সম্ভব না। কারণ নিজের পিতামাতা কখনোই নিজের সন্তানের ব্যাপারে এরকম কথা বলতেই পারে না। তারা বারবার বলছে আমার জন্য যেন তাদের বড় মেয়ের বিয়ে আটকে না যায়। এই সংসারে আমি এত মূল্যহীন হলাম কেন? চাঁদ, ও চাঁদ, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? তুমি বলো না, নিজের পিতামাতার মুখে এরকম কথা শোনার পর কোনো সন্তান কি আর ধৈর্য ধারণ করতে পারে? না 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 না, আমি কখনোই এটা চাই না যে আমার মা বাবা আমার জন্য তাদের মুখে চুনকালি মাখুক। বাবা বলল না যে সমস্যাকে গোড়া থেকে তুলে ফেলতে হবে। আমি একটা কাজ করি, আমি না হয় তাদের সমস্যা সমাধান করে দেই। আমার বোনের বিয়েকে আমি কখনোই আটকাতে পারবো না, তার সুখকে আমি কখনোই কেড়ে নিতে পারবো না। আমি আজকেই এই বেশভূষণ খুলি আমি এক সাধারণ মেয়ে সেজে এই বাড়ি থেকে চলে যাব চিরদিনের জন্য। আমি কখনোই চাই না আমার জন্য কেউ কোনোদিন কষ্ট পাক, কারো চিন্তা হোক। তোমরা সবাই সবসময় ভালো থেকো। তোমাদের এই অলক্ষী আর কালো কুৎসিত মেয়ে কোনো দিনও তোমাদের চোখের সামনে আর আসবে না। সবাইকে আজ মুক্ত করে দিয়ে আজ আমি যেদিকে চোখ চাই সেদিকেই চলে যাব, সেদিকেই চলে যাব। মা বাবা বোন, তোমাদের জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। কেন আমার ভালোবাসা কি তোমরা বুঝলে না কেন? ভালো থেকো সবাই, বিদায় তোমাদেরকে। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। কেউ আমাকে বুঝলো না, কেউ আমাকে বুঝলো না। সারা রাত হাঁটতে হাঁটতে পাগুলো যেন আর চলছেই না। এত খিদে পেয়েছে যে কি বলবো। এই কোঠিটা কার আমি জানি না, তবে তাকে একটু ডেকে দেখি যে কোনো খাবার পাওয়া যায় কি না। জানি না আমি কত দূর চলে এসেছি। কেউ কি আছেন বাড়িতে? কেউ কি আছেন? আমাকে একটু সাহায্য করুন না, আমার খুবই খিদে পেয়েছে। আমি অন্য গ্রাম থেকে এসেছি, আমাকে একটু সাহায্য করুন না। কেউ কি আছেন বাড়িতে? থাকলে দয়া করে একটু সাড়া দিন। আমি একটা অসহায় মেয়ে, আমাকে একটু সাহায্য করো দয়া করে। কে রে তুই মা? আমার মতো এরকম একটা ভিখারির ঘরেই বা কি করছিস? কি চাচ্ছিস আমার কাছে বল মা? আর তোর বাড়ি বা কোথায়? এখানে এলি কি করে বল তো? এই গ্রামে তোকে তো আর কোনো দিনও দেখিনি। তুই কি হারিয়ে গেছিস মা? সব কিছু খুলে বল আমাকে। আমি এক বড়লোক মা বাবার অবহেলিত সন্তান গো বুড়িমা। কালো হওয়ার দায়ে তারা আমাকে মেনে নিতে পারেনি কোনো দিন। এ কি বলিস রে বাছা? তোর মতো এরকম চাঁদপানা একটা মুখকে তারা মেনে নিতে পারেনি? তারা কি আদৌ মানুষ? তোকে তো দেখে মনে হচ্ছে তুই একটা অনেক লক্ষ্যমন্তর মেয়ে রে বাছা। বুড়িমা গো, এই পৃথিবীতে ভালো মানুষের কোনো মূল্য নেই।
সবাই শুধু সৌন্দর্যের পাগল, চেহারার সাদা চামড়ায় না থাকলে তাদের কোনো মূল্য থাকে না, যেমনটি আমার ক্ষেত্রেও নেই। মা রে, এটা সবার ক্ষেত্রেই নয় রে মা, কিছু কিছু মানুষ একটু অহংকারী বলে তাদের ক্ষেত্রেই এগুলো হয়, যে সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয়। তোকে একটা কথা বলবো মা, যদি কিছু মনে না করিস। বলো না বুড়িমা, তুমি যা বলবে আমি তাই শুনতে রাজি আছি। কেউ তো আছে যে আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছে। আমাদের গ্রামে তো কখনোই আমার সাথে কেউ কথাই বলেনি ভালো মতো। তোর মতো আমার একটা মেয়ে ছিল রে, কিন্তু অনেক বছর আগে আমার মেয়েটা একটা রোগে মারা গেল। তোকে দেখি না আমার সেই মেয়ের কথা মনে পড়ছে। তুই আমার সাথে থাকবি মা, আমার মেয়ে হয়ে তোকে আমি খুব আগলে রাখবো। আমি ভিক্ষুক হতে পারি, কিন্তু মানুষ আমি। সত্যি সত্যি বলছো বুড়িমা, তুমি আমাকে রাখবে তোমার কাছে? আমি তোমার সাথে থাকতে রাজি আছি বুড়িমা, আমি 100 বার তোমার সাথে থাকতে রাজি আছি। তুমি তুমি আজ থেকে আমার মা। আমার এত খুশি লাগছে যে এত খুশি লাগছে, তোকে কি করে বলবো রে মা। চল মা, এখন তোকে ঘরে নিয়ে দুটো খাওয়াই, আমার কাছে কিছু খাবার আছে। বুড়িমা, তুমি আমাকে এত যত্ন করে খাবার দিলে। আসলে আমি কোনোদিনও মায়ের ভালোবাসা পাইনি, কিন্তু তোমাকে দেখে কেন জানি না আমার নিজের মায়ের মতো লাগছে। শুধু জন্ম দিলে কি মা হওয়া যায়? এছাড়া কি হওয়া যায় না মা? তোর মতো এরকম লক্ষ্মীমন্তর একটা মেয়ের মা হতে পেরে আমি সত্যি অনেক গর্বিত রে। শোন রে মা, তুই খাবারগুলো ভালোভাবে খেয়ে নে, আমাকে একটু পরেই পাড়াতে বেরোতে হবে। মা, তোমাকে আর আমি ভিক্ষা করতে দেব না। তোমার বয়স হয়েছে মা, তোমার এরকম একটা জোয়ান মেয়ে থাকতে কেন তুমি মানুষের বাড়িতে ভিক্ষে করবে? আমি আগামীকাল থেকে কাজ খুঁজবো, যেন কোনো একটা কাজ আমি করতে পারি। না হলে আমি নিজে একটা কিছু করব মা, তুমি একদম চিন্তা করো না। শেষ বয়সে এরকম সুখ পাবো আমি কখনো কল্পনাই করিনি। শোন রে মা মালতী, আমার স্বামীর একটা পড়া জমি ছিল, সেই জমিটা যুগ যুগ ধরে পড়ে আছে, সেটাতে কেউই চাষ করে না। আর আমিও ওটাতে হাত লাগাইনি কোনো দিন, বিক্রিও করিনি, কারণ আমার স্বামীর শেষ স্মৃতিটুকু আমি রেখে দিয়েছি। তুই আর আমি মিলে ওই জমিতেই চাষ করব। তাহলে তো খুবই ভালো কথা মা, ওই জমিটা থাকার জন্য আরও আমাদের কাজটা সহজ হয়ে যাবে। ওই জমিতে যদি আমরা কিছু চাষ করি, সেখান থেকে যে টাকা আসবে সেই টাকা দিয়ে আমরা সারা বছর চলতে পারবো। হ্যাঁ রে মা মালতী, তুই একদম ঠিক কথাই বলেছিস। আমার স্বামী যখন চাষ করতো ওই জমিতে অনেক ভালোই ফসল ফলতো, কিন্তু বুড়ি হবার পর থেকে ওই জমিতে তো একটা কোদালও চালাতে পারি না। তারপর স্বামীর পরে মেয়েটাও মারা গেল, এরপর থেকে ভেঙেই পড়েছিলাম, কিন্তু তুই চলে এসেছিস, আর কোনো চিন্তা নেই আমার। মা, আর তোমার কোনো চিন্তা নেই, তোমার মেয়ে তোমার কাছে চলে এসেছে। এখন তোমার বিশ্রাম করার সময় মা, যত কাজ আছে সব আমি করব, তুমি শুধু আমাকে একটু ভালোবেসো, আর কিছুই দরকার নেই। তুই আমার মেয়েরে বাছা, তোকে না ভালোবেসে কি থাকা যায় বল তো? মা, তোমার মেয়ে মালতীকে এই জমিদার বাড়ির কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় চলে গেল তোমার মেয়ে? আমি একদম নিশ্চিত তোমার মেয়ে মনে হয় কোথাও পড়ে মরে গেছে, না হয় কোথাও চলে গেছে। যাই হোক, খুবই ভালো হয়েছে, সকালে দাসী এসে আমাকে এই খবরটা দিল। কথাটা শুনে খুবই আনন্দ লাগছে, আমাদের পথের কাঁটা দূর হয়ে গেল এখন। বাহ 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 বাহ, ঘুম থেকে উঠে এরকম একটা সুন্দর সুসংবাদ শুনতে পাবো কখনো আশাই করিনি। এখন একটু লোকজনের কাছে মুখটা দেখানো যাবে। একদম ঠিক কথাই বলেছ মা, আর আমার বিয়েটাও খুব সুন্দর মতোই হবে। একদম ঠিক কথাই বলেছিস রে মা, তোর শ্বশুর বাড়ির মানুষের কাছে আর হাজারো প্রশ্নের সম্মুখীন কখনোই হতে হবে না আমাদেরকে। নিশ্চিন্তে তোর বিয়েটা দিতে পারবো আমরা। ওই মালতী চলে গিয়ে আমাদের চিন্তা সম্পূর্ণ মুক্ত করে দিয়ে গেছে, না হলে ওই মেয়েকে নিয়ে আমার যে কত চিন্তা হতো সবসময়, তা কি করে যে বোঝাবো তোমাদেরকে।
পথের কাঁটা দূর হয়েছে, এখন আমরা নিশ্চিন্ত। আজ 2টা দিন হয়ে গেল আমি বাড়ি ছেড়ে চলে এসেছি এখানে। মা বাবা দিদির কথা খুবই মনে পড়ছে আমার। আমি জানি আমার কথা তাদের একবারও মনে পড়ে না। তারা সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তবে তাদের মনের আশা পূরণ করতে পেরে আমার খুবই গর্ববোধ হচ্ছে। আমি আমার পরিবারকে কলঙ্কমুক্ত করতে পেরেছি, এটাই অনেক কিছু। তোমরা সবসময় ভালো থেকো মা বাবা দিদি, অনেক ভালো থেকো। আমি তোমাদের জন্য চিরদিন প্রার্থনা করব, চিরদিন আমি প্রার্থনা করে যাব। আরে, এই মেয়েটাকে তো আমাদের গ্রামে আগে কখনোই দেখিনি। কে এই মেয়ে? এত সুন্দর দুটি চোখ, তার মুখটা দেখলে কত মায়া যে লাগছে আমার, তা কি করে বোঝাই? আমাকে জানতেই হবে কে এই গুণবতী, সে কোথায় থাকে এবং কার সাথে থাকে, সব খোঁজ আমাকে নিতেই হবে। আমার মনে হচ্ছে আমার স্বপ্নের মানুষকে আমি খুঁজে পেয়েছি। খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার কথা হবে গুণবতী, খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার কথা হবে। আমি এখন এখান থেকে চলে যাই, যদি আমাকে দেখে নেই তাহলে আবার কিছু মনে করতে পারে। ভালো থেকো গুণবতী, তোমার সাথে খুব শীঘ্রই আমার দেখা হবে। এই যে মালতী মা, দেখতে পাচ্ছিস ধানি জমিটা? এটাই আমার স্বামীর জমি ছিল রে। দেখছিস না রে মা, জমিতে ফসল না ফলাতে ফলাতে কেমন যেন হয়ে গেছে। এই জমিতে কি এই বুড়ি শরীর নিয়ে কোনো কাজ করা যায় তুই বল মা? মা, এই জমিতে কিছু সবজি চাষ করলে না খুবই ভালো উৎপাদন হবে। জমিটা আমার কাছে অনেক উর্বর মনে হচ্ছে। আগামীকাল থেকেই জমিতে কাজ করা শুরু করে দেব। তবে মা, চারা রোপণ করার জন্য কিছু টাকা লাগবেই লাগবে, না হলে তো কিছুতেই হবে না। পয়সার চিন্তা একদম করিস না রে তুই মা, আমার কাছে কিছু টাকা আছে, ভিক্ষে করে কিছু টাকা জমিয়েছিলাম, ওগুলো দিয়েই না হয় আমরা সবজির চারা কিনে এখানে রোপণ করব। আমি জীবনেও কোনোদিন কল্পনা করতে পারিনি যে তোর বাবা মানে আমার স্বামীর জমিতে কোনোদিন ফসল উৎপাদন হবে। মা, আমি তো তোমার নিজের পেটের মেয়ে নই, তবু তুমি আমাকে কত ভালোবাসছো। আসলে মা, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, মা হতে হলে আত্মার সম্পর্ক থাকতে হয়, যেটা তোমার মধ্যে আছে। আমি চাই মা তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে। হ্যাঁ রে বাছা, তুই একদম ঠিক কথাই বলেছিস। আমার মেয়ে মরে গিয়েছিল তো কি হয়েছে, আমার মেয়ে আবার ফিরে এসেছে তোর মধ্যে। তুই আমার সব মালতী, তুই আমার সব, তোকে খুব ভালোবাসি। আচ্ছা মা, তাহলে এখন বাড়িতে চলো, বাড়িতে গিয়ে অনেক কাজও তো আমাদেরকে করতে হবে নাকি? বাবা, আমাদের মেয়ে কামিনীকে কিন্তু আমরা ছোটবেলা থেকেই খুবই ভালোবেসে বড় করেছি। আমরা শুধু আমার মেয়েকেই তোমার হাতে তুলে দিচ্ছি না, আমাদের পুরো ভালোবাসাকেই তোমার হাতে তুলে দিচ্ছি বাবা। তুমি ওকে দয়া করে যত্নে রেখো কিন্তু। আমাদের একটাই মাত্র মেয়ে, সেটা তো তুমি আগে থেকেই জানো, তাই তার প্রতি ভালোবাসাটা আমরার একটু বেশিই ছিল। আরে, আপনি একদম চিন্তা করবেন না, আপনাদের মেয়ে আমার কাছে ভালোই থাকবে। আর আপনাদেরকে যা বলেছিলাম সব পাওনাটা কিন্তু আমাকে দিয়ে দেবেন সময় মতো, তাহলে আপনাদের মেয়ে আমার কাছে আরো ভালো থাকবে। বুঝেছেন আমার কথা? আরে বাবা, আমি তো জানি তোমার ব্যাপারটা, আমি তো কথাই দিয়েছি, যা তোমার পাওনা আছে সব এখন অর্ধেক দিয়েছি, আর অর্ধেক আমি বিয়ের পরে দিয়ে দেব। আর 2টো দিন সবুর করো, আমি তোমার পাওনাটা ঠিক সময়ে পাঠিয়ে দেব। আমাদের আদরের মেয়ের জামাই আমাদের কাছে কিছু চেয়েছে, আবার আমরা তাকে দেব না, এটা কি হয়? তুমি শুধু আমার মেয়েটাকে একটু সুখে রেখো, আর তোমার কাছে কিছু চাই না। আরে সুখে থাকবে, সুখে থাকবে, এত চিন্তা করবেন না। আর আমি তো জেসে কেউ নয়, নবাবপুরের জমিদারের ছেলে আমি, আমার কিছুরই অভাব নেই। আপনার মেয়ে ভালোই থাকবে আমার কাছে। আচ্ছা, অনেক কথা বলে ফেলেছি, এখন আমাদেরকে বিদায় দিন। মা কামিনী, তুই সাবধানে থাকিস মা, আর কিছুদিন পরে পরে তোর বাবা মাকে একটু দেখে যাস, তুই ছাড়া আমাদের তো আর কেউ নেই। তোর কথা খুব মনে পড়বে রে মা, খুব মনে পড়বে।
আহা, আমি তো বলেছি যে আমার সময় নেই। কথা শুধু বাড়িয়ে চলেছেন আপনারা। মনে হচ্ছে জীবনেও মেয়ের সাথে কথা বলেননি। রাগ করো না বাবা, একমাত্র মেয়ে তো, তাই মনটা মানছে না, তাই কথা বেরিয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা মা কামিনী, তুই সাবধানে থাকিস মা। আর তোমরা বিধাতার নাম নিয়ে এখনই বেরিয়ে পড়ো, আর সময় নষ্ট করো না এখানে থেকে। ঠিক আছে মা, ঠিক আছে বাবা, আমার জন্য তোমরা আশীর্বাদ করো। সময় পেলেই তোমাদেরকে দেখে যাব, বুঝেছো? আমার জন্য একদম চিন্তা করো না, তোমাদের তো কিছুর অভাব নেই, তাই এত চিন্তা করার কোনো দরকারও নেই। ঘরে আগে ঝামেলা ছিল, সেটা নিয়ে চিন্তা করতে, এখন তো সেটাও নেই। আর আমি তো একেবারে চলে যাচ্ছি না, আমি তো আসবো তোমাদেরকে দেখতে। তাহলে গেলাম মা বাবা। আরে তুমি রাজু বাবা না? তুমি এখানে কি করছো বাবা? তোমার সাথে আমার সেই কতদিন পরে দেখা হলো, আমাকে যে কি সাহায্যটাই না তুমি করেছিলে, সেটা কি কখনোই ভুলতে পারি বলো? আরে কাকিমা, আপনি? আপনাকে আমি স্পষ্ট চিনতে পারছি, কিন্তু কাকিমা একটা কথা আমি বুঝতে পারছি না, আপনার সাথে যে ইনি আছেন, ইনি কে? আমি তো জানতাম আপনার কেউ নেই সংসারে। দয়া করে একটু পরিচয়টা দিন না কাকিমা, আমার খুবই দরকার। বাবা, এই হচ্ছে আমার পালিত মেয়ে মালতী। মালতীকে আমার নিজের মেয়ের মতোই আমি ভালোবাসি। তার সাথে অনেক খারাপ কিছু হয়েছে বাবা, সে তো এরকম ছিল না রে বাবা। সে অনেক ধনী ঘরের একটা মেয়ে ছিল, কিন্তু তার গায়ের রংটা একটু চাপা ছিল বলে তার পরিবার তাকে কেউই সহ্য করতে পারতো না। অনেক অত্যাচারও করেছে বই কি, তাই আমার মালতী মা সহ্য না করতে পেরে চলে এসেছে। তারপর ভাগ্যক্রমে আমার সাথে দেখা। এ কি বলছেন কাকিমা? শুধু কি সাদা চামড়া হলেই সুন্দর হয়? ওর মুখের মধ্যে যে একটা মায়া আছে, সেটা কি আর কারোর মধ্যে আছে? তুমি বলো। আমি একটা কথা বলতে চাই কাকিমা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কথাটা বলতে পারি। অনেক সাহস করে এসেছি কথাটি বলতে। বলো না বাবা, কি কথা? তোমার মতো ভালো ছেলে তো ভালো কথাই বলবে, তুমি তো আর উল্টো পাল্টা কিছু বলতে পারো না। আসলে কাকিমা, আমি একদিন মালতীকে পুকুর ঘাটে দেখেছিলাম। সেই পর থেকে আমি ভেবেই নিয়েছিলাম যে জীবনে যদি কাউকে বিয়ে করি তবে মালতীকেই করব। আমাকে দয়া করে ফিরিয়ে দেবেন না কাকিমা, আমি মালতীকে সত্যিই খুব ভালোবাসি। মালতী, দয়া করো আমাকে, সত্যি তোমাকে আমি খুবই সুখে রাখবো। সেটা তো বুঝতেই পারছি বাবা, কিন্তু আমি কি বলবো বলো? মালতী যদি রাজি থাকে তবে আমার কোনো আপত্তি নেই। আমি রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে, যদি সেটা আপনি মেনে নিতে পারেন তবেই আপনাকে আমি বিয়ে করব। বলো না কি শর্ত মালতী, আমি তোমার সকল শর্ত মেনে নিতে রাজি আছি। আমি যে কোনো শর্তেই তোমাকে আমার স্ত্রী বানাতে চাই। আমার শর্ত হচ্ছে, আপনি যখন আমাকে বিয়ে করবেন তখন আমার মাও আমাদের সাথে যাবে, কারণ মা আমাকে খুব ভালোবাসে আর আমিও মাকে খুব ভালোবাসি। মাকে ছাড়া আমি কখনোই থাকতে পারবো না। আরে মালতী, এটা তুমি কোনো কথা বললে? মাকে ছাড়া আমরা কোথাও যাব কেন? আমরা যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, মাও আমাদের সাথে যাবেন, এটাই শেষ কথা। মা, মালতী, এই হচ্ছে আমার ছোট্ট কুঠির। এখানে তোমরা থাকতে পারবে তো? কারণ আমি চাই তোমরা যেন সবসময় একটু সুখে থাকো। এসব কথা তুমি কি বলছো? এই কুঠির তো কুঠির নয়, এটা আমার কাছে রাজপ্রাসাদ। আর ভালোবাসা থাকলে শুধু কুটিরে কেন, গাছতলাতেও থাকা যায়। তুমি একদম নিশ্চিন্ত থাকো গো, আমরা খুব সুন্দর মতো এখানে থাকতে পারবো। তবে তোমাকে কিছু কথা বলার আছে আমার, যদি অনুমতি দাও তাহলে তোমায় কথাগুলো বলতে পারি। হ্যাঁ, কি কথা বলো না গিন্নি। শোনো না গো, আমার মায়ের একটা পড়া জমি ছিল, ওখানে আমি ভাবছিলাম কি সবজি চাষ করলে না আমাদের তো সারা বছরের যে খাবারের খরচটা সেটা অনায়াসেই উঠে আসবে। যদি আমরা দুজন মিলে সবজি বাগানটা করতে পারি তাহলে খুব সুন্দর মতো কাজটা করতে পারবো।
আমাদের তিনজনের কিছু না থাকলেও ওই জমিটাই তো আমাদের ভরসা, নাকি? ওই জমি দিয়েই আমাদের সারা বছরের খাবারের খোরাকটা তুলতে হবে। তুমি কি বলো? গিন্নি, এটা তো খুবই ভালো কথা। আমি রাজি, মানে 100 বার রাজি। দেখেছো গিন্নি, আমাদের ফসলি জমিতে কত সুন্দর সবজি চাষ হয়েছে। আসলে একসাথে কাজ করলে কাজগুলো কত সহজ হয়ে যায়, আর উৎপাদনও কত ভালো হয়। এই সবজি চাষের মূল অবদানটাই তো তুমি। আমি শুধু তো তোমাকে সাহায্য করেছি একটু। তুমি না থাকলে একা হাতে করতে পারতাম ঠিকই, কিন্তু এতটা ভালো ফলাফল কখনোই হতো না। আসলেই এটা মানতেই হচ্ছে গো, তুমি যেমন স্বামী হিসেবে অসাধারণ, তেমনি কাজের বেলায়ও অসাধারণ। আসলেই আমি কত ভাগ্যবতী। ভাগ্যবান তো আমিও কম না। তোমার মতো এরকম সরল সাদাসিধে স্ত্রী আমি এই পৃথিবীতে খুঁজে একজনকেও পেতাম না। বিধাতার কাছে একটাই চাওয়া, যেন আমাদের সুখের সংসারে কারো নজর না লাগে। না গো না, নজর লাগবে না। চলো না, এখান থেকে কিছু সবজি বাজারে নিয়ে বিক্রি করি, তারপর কিছু সবজি পাইকারিতেও বিক্রি করে দেব। এতে মানুষেরও কিছু উপকার হবে, আমাদের ঘরেও টাকা আসবে। আচ্ছা চলো গিন্নি, এটাই করি। আসলে তোমার বুদ্ধির কোনো জবাব নেই। তুমি একেবারে অনন্যা গিন্নি, অনন্যা। আরে দারোগা বাবু, আপনি এখানে কি করছেন? কিসের জন্য এখানে এসেছেন শুনি? আমাদেরকে সরকারে পাঠিয়েছে। আপনাদের যে জমি জমা আর আপনার জমিদারিত্ব সবকিছু অবৈধ। আপনাদেরকে আজকের মধ্যে এগুলো ছেড়ে চলে যেতে হবে। আপনি কি বলছেন? আপনারা যা বলছেন তা কি ভেবে চিনতে বলছেন? আমাদের জমিদারিত্ব অবৈধ হতে যাবে কেন? আপনারা দয়া করে একটু ভালো মতো খোঁজ খবর নিয়ে দেখুন। কি গো, তুমি কিছু বলছো না কেন ওনাদেরকে? ওনারা কি বলছে তা কি তুমি শুনতে পাচ্ছ না? ওনাদেরকে বলো যে আমরা বৈধ, এখানে কোনো অবৈধ জমিদারিত্ব নেই। উনি আবার কি বলবে? কারণ চোর তো মনে মনে জানা আছে। উনার কোনো কথা আপনি শুনতে পেয়েছেন এখন পর্যন্ত? উনি সবকিছুই জানেন যে এই জমিদারিত্ব সব অবৈধ। তিনি আত্মসাৎ করে জমিদার হয়েছেন। কি জমিদার সাহেব, কথা বলছেন না কেন? আমার কথার জবাব দিন, না হলে কিন্তু আমরা আপনাকে অ্যারেস্ট করে নিতে বাধ্য হব। দারোগা বাবু, কিছু টাকা পয়সা দিয়ে কি মিটমাট করা যায় না? একটু দেখুন না, যেন কারো জানাজানি না হয়, না হলে সর্বনাশ হয়ে যাবে। আপনি আমাকে টাকার লোভ দেখাচ্ছেন? আপনার কত বড় সাহস! আপনি একজন সরকারি কর্মকর্তাকে টাকার লোভ দেখানোর জন্য জানেন আপনার শাস্তি কি হতে পারে? আপনার সাথে কথা বলতে আমি এখানে আসিনি, বুঝেছেন? আজকের মধ্যেই এই জমিদার বাড়ি ছেড়ে আপনারা চলে যাবেন। এই গ্রামের সব জমি জমা আপনাদের জমিদার বাড়ি সব কেড়ে নেওয়া হলো। গতকালকে যেখানে আমি জমিদারের গিন্নি ছিলাম, আজ আমি পথের ভিখারি হয়ে গেলাম। হায় রে পোড়া কপাল আমার! জানি না কি কপাল নিয়ে জন্মেছিলাম, কোন পাপের শাস্তি যে পাচ্ছি কে জানে। আমাকে ক্ষমা করে দাও গিন্নি, আমি বুঝতে পারিনি যে পরবর্তীতে এটা সমস্যা হবে। বিয়ের সময় যদি জানতাম যে তুমি এই গ্রামের অবৈধ জমিদার, তাহলে তোমাকে কখনোই বিয়ে করতাম না। কিন্তু যা সর্বনাশ ঘটার তো শেষ বয়সে ঘটেছে। এখন বলো, তুমি উত্তর দাও, আমরা কোথায় যাব? আমাদেরকে কেউ ভিক্ষেও দেবে না। যা মানুষকে অত্যাচার করেছি তা তো বলার মতো নয়। কেন গিন্নি, আমার মেয়ে কামিনীর কাছে চলো যাই। আমাদের এরম অবস্থা দেখে সে দেখো অনেক কষ্ট পাবে। তাকে আমরা কত ভালোবেসে বড় করেছি। একদম তুমি ঠিক কথাই বলেছ। চলো আমাদের মেয়ে কামিনীর কাছে যাই। ওর কাছে গেলে নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে থাকার। তুই দেখলে অবাক হয়ে যাবি রে কামিনী মা, কষ্ট পাবি খুব তোর মা বাবার এই অবস্থা দেখে। আমরা আসছি তোর কাছে কামিনী মা, আমরা আসছি। কে 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 তোমরা? তোমাদের চেহারাটা ওরকম আমার মা বাবার মতো কেন? তোমরা কি আমার মা বাবা নাকি? তোমাদের এই অবস্থা কেন? কি হয়েছে তোমাদের? ভিখারির মতো অবস্থা?
তাড়াতাড়ি বলো কি হয়েছে তোমাদের, আর তোমরা আমার শ্বশুর বাড়িতে এই অবস্থায় কি করছো? তাড়াতাড়ি বলো, না হলে তো আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আমাদের সব কিছুই শেষ হয়ে গিয়েছে রে মা, সব কিছু হারিয়ে ফেলেছি আমরা। আমাদের জমিদারিত্ব অবৈধ প্রমাণিত হয়েছিল রে, আমাদের কিছুই আনতে দেয়নি রে মা, কিছুই আনতে দেয়নি। আমরা অনেক নিঃস্ব হয়ে গেছি রে মা, আমরা কোথায় যাব, কি করব, তাই তোর কাছে এসেছি। তুই আমাদের শেষ আশ্রয় মা, তুই আমাদের শেষ আশ্রয়। তোকে আমরা কত ভালোবেসে বড় করেছি। তোর কাছে আমাদেরকে ঠাঁই দে মা, ঠাঁই দে, না হলে আমরা ভিক্ষে করেও দিন যাপন করতে পারবো না। তোমরা কি পাগল নাকি মাথা খারাপ? তোমাদের এই অবস্থায় যদি আমার শ্বশুর বাড়ি কেউ দেখে ফেলে, তাহলে আমার মান সম্মান কোথায় যাবে বলো? সব ধুলোয় মিশে যাবে। আমি কত বড় বড় কথা বলি তোমাদের সম্পর্কে। আমার শ্বশুর বাড়িতে এসে ঝামেলা করো না বাবা, দয়া করো। মানে কি কথা বলছিস রে কামিনী? তোকে ভালোবাসার এই প্রতিদান? তোর সুখের জন্য আমার ছোট মেয়েটা বাড়ি থেকে চলে গিয়েছিল। শুধু বাড়ি থেকে চলে যায়নি, এর আগে আমরা তাকে কালো বলে কত অত্যাচার করেছিলাম শুধু তোর ভালোর জন্য, কিন্তু এখন তুই আমাদেরকে মেনেও নিতে পারছিস না। আমি এরকম একটা দিন দেখতে পাবো কখনো কল্পনাই করিনি, কোনোদিন ভাবিও নি। তোমরা কি ভাবলে না ভাবলে সেটা আমার দেখার বিষয় নয়। বিয়ের আগে আমি তোমাদের মেয়ে ছিলাম নিশ্চয়ই, কিন্তু এখন আমি অন্যের স্ত্রী। তাই দয়া করে এখান থেকে তোমরা চলে যাও, আমি কখনোই তোমাদেরকে আমার কাছে রাখতে পারবো না। কামিনী, কামিনী, কার সাথে কথা বলছো? আরে কারো সাথে না, বাইরে দুটো ভিক্ষুক দাঁড়িয়ে ছিল, তাদের সাথে একটু কথা বলছিলাম যে আজকে ভিক্ষে হবে না। তুমি বসো, আমি এক্ষুনি আসছি, ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিই আগে। মা বাবা, তোমাদেরকে অনুরোধ করছি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। আমার স্বামী এখনই এখানে চলে আসবে। যদি তোমাদেরকে এই অবস্থায় দেখে ফেলে, তাহলে কিন্তু আমার মান সম্মান সব কিছু চলে যাবে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি এখান থেকে যাও বলছি। এখানে এক মুহূর্ত তোমরা দাঁড়িয়ে থেকো না, তোমরা কিছু একটা করে তোমরা সংসার চালিয়ে নিও, আমি গেলাম। বিধাতার শাস্তি বুঝেছো? আমাদেরকে বিধাতাই শাস্তি দিচ্ছেন। আমাদের অপকর্ম, অপরাধ আর তুচ্ছ তাচ্ছিল্যর শাস্তি এগুলো। আমাদের ছোট মেয়েটা আমাদেরকে কত ভালোবাসতো, কিছু বললেও কোনো উত্তর দিত না, কিন্তু আমরা তার সাথে কি করলাম? কামিনীর সুখের জন্য আমরা তার পরিচয়ই কাউকে দেইনি কোনোদিন, কিন্তু যার সুখের জন্য আমরা এগুলো করেছি সেই তো আমাদেরকে আশ্রয় দিল না। আজ গিন্নি, সে আমাদেরকে পরিচয় দিল না। আজ আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে গো, ফেটে যাচ্ছে। আমরা কি করলাম? আমার ছোট মেয়েটার সাথে কি করলাম? জানি না গো, জানি না আমাদের ছোট মেয়েটা কোথায় আছে, কি অবস্থায় আছে। এই জঙ্গল পেরিয়ে আরেকটা গ্রাম আছে, ওখানে গিয়ে দেখি কারো সাহায্য পাই কিনা, খুব তৃষ্ণাও পেয়েছে। বাড়িতে কেউ আছেন? আমাদেরকে একটু পানি দিন না, আমাদের খুব তৃষ্ণা পেয়েছে। আমরা অনেক দূর থেকে আসছি গো, আমাদেরকে একটু সাহায্য করো, আমাদের একটু পানি দাও। মা, বাবা, তোমরা আর তোমাদের এই অবস্থা কেন? মা বাবা, তোমরা এখানে কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা বলো না, তোমরা কি করে এখানে? মালতী, তুই এখানে কি করে মা? এখানে কি করছিস মা, বল। আমার কথা পরে হবে বাবা মা, আগে তোমার কথা বলো বাবা মা। আমার বুকের ভেতরটা তোমাদেরকে দেখে ফেটে যাচ্ছে। তোমাদের এই অবস্থায় আমি দেখবো কোনোদিন কল্পনাই করিনি মা বাবা। বলো না মা বাবা, কি হয়েছে তোমাদের? আমরা সব কিছুই হারিয়ে ফেলেছি রে মা, সব কিছু হারিয়ে ফেলেছি। আমাদের জমিদারিত্ব, টাকা পয়সা, ধন সম্পত্তি, যশ, নাম, খ্যাতি সব কিছুই হারিয়ে ফেলেছি। এখন আমি আর তোর বাবা পথের ভিখারি রে মা, পথের ভিখারি।
যে সন্তানের সুখের জন্য তোর সুখকে আমরা বিসর্জন করে দিয়েছিলাম, সেই সন্তানই আজ আমাদেরকে অস্বীকার করলো রে মা। আমাদেরকে মেনে নেয়নি মা, মেনে নেয়নি। আমরা জানি এগুলো পাপের ফল, তোর সাথে করা পাপের ফল। তবে মা, তোর সাথে ইনি কে? পরিচয়টা তো দিলি না। মা বাবা, আমি আপনাদের মেয়ের স্বামী। আমি গরিব মানুষ মা বাবা। যদি কোনো সমস্যা আপনাদের না হয়, আমাদের এখানেই থেকে যান না সারা জীবনের জন্য। আমার না হয় 2 মা আর 1 বাবা থাকবে। ঘরে আরেকজন মা আছেন, তিনি তো আমাদের মালতীকে সাহায্য করেছিলেন প্রথম। সত্যি বলছো তো বাবা? আমাদেরকে তোমাদের সাথে রাখবে? আমাদের কেউ নেই, কেউ নেই আমাদের। মালতী কি আমাদেরকে মেনে নেবে বাবা? বলো না। আপনি তো জানেন না মা বাবা, মালতী প্রত্যেক দিন আপনাদের কথা ভেবে খুবই কান্না করে। বাবা মা, তোমরা যদি আমাকে মেরেও ফেলতে না, তোমাদেরকে আমি ক্ষমা করে দিতাম। কারণ তোমরা আমাকে জন্ম দিয়েছো, সেই ঋণই তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। বুকে আয় আমাদের সোনা মেয়ে, বুকে আয়। আমরা খাঁটি হিরে চিনতে ভুল করেছিলাম রে মা, ভুল করেছিলাম।